বিরোধী ব্লকেই সুদীপ বন্দ্যোপাধ্যায়। বেসুরোদের চিঠিতে সই সুদীপ বন্দ্যোপাধ্যায়। আলাদা ব্লক চেয়ে স্পিকারের কাছে আবেদন তৃণমূলের, আর সেই চিঠিতেই সই তৃণমূলের 20 বেসুরো সাংসদের। যে জল্পনা ছিল সেই জল্পনার অবসান। এবার বেসুরোদের চিঠিতে সই সুদীপ বন্দ্যোপাধ্যায়। বিরোধী ব্লকে সুদীপ। 20 জন বেসুরো সাংসদ যারা সই করেছেন চিঠিতে, সেই চিঠিতে সই সুদীপ বন্দ্যোপাধ্যায়। দিল্লিতে গিয়েছেন আজ শতাব্দী রায়ের সঙ্গে। বেসুরো তৃণমূল সাংসদ শতাব্দী রায়ের সঙ্গে তিনি একই গাড়িতে দিল্লিতে যান এবং সেখানে ভূপেন্দ্র যাদবের বাড়িতে দীর্ঘক্ষণ বৈঠক হয়, সাক্ষাৎ হয় ভূপেন্দ্র যাদবের সঙ্গে। এবং তারপর আমরা দেখলাম অমিত শাহের সঙ্গেও তিনি সাক্ষাৎ করেছেন। আর এবার বিরোধী ব্লকেই সুদীপ বন্দ্যোপাধ্যায়, জল্পনার অবসান। বেসুরো তৃণমূল সাংসদদের স্ট্র্যাটেজি বৈঠক আগামীকাল, গুরুত্বপূর্ণ একটা বৈঠক দিল্লিতে। সেই বৈঠকে তৃণমূলের বেসুরোরা বৈঠকে যোগ দিতে পারেন সুদীপ বন্দ্যোপাধ্যায়। সোমবার স্পিকারের কাছে দাবি জানাতে পারেন বেসুরোরা। আমার সঙ্গে দুই প্রতিনিধি রয়েছে, আবির রয়েছে, অপরদিকে মৈত্রী রয়েছে। প্রথমে আবির, তোমার কাছে আসবো। কিভাবে ঘর গোছাচ্ছে তৃণমূলের বেসুরোরা? প্রথমত হচ্ছে যে তাদের যে 2/3 মেজরিটি দরকার ছিল তারা সেটা পেয়ে গিয়েছে, এবং তার উপর ভিত্তি করেই তারা লোকসভা স্পিকারের কাছে সোমবার যে চিঠি জমা দেবে সেখানে তারা যে আলাদা ব্লক তৈরি করে শক্তিশালী তার প্রমাণ তারা দিয়ে দেবেন। দ্বিতীয়ত, আমরা বরাবর বলে আসছি যে এই ধরনের ক্ষেত্রে স্পিকারের সিদ্ধান্তই চূড়ান্ত বলে গৃহীত হবে, এবং স্পিকার যদি মনে করেন যে যারা আলাদা ব্লক তৈরি করে নিজেদের মেজরিটি প্রমাণ করতে চান, যদি মনে করেন তিনি তার জন্য ফ্লোর টেস্ট করানোর দরকার রয়েছে, তাহলে অধিবেশন শুরু হলে তা তারা করিয়ে নিতে পারেন। তৃতীয়ত, আমরা জানতে পারছি যে প্রত্যেক সাংসদদের তরফ থেকে আলাদা আলাদা করে চিঠি দেওয়া হবে যে তারা এই বিষয়ে যে একসঙ্গে এসেছেন, তারাই যে বিরোধী ব্লকের মধ্যে বসছেন সেই বিষয় নিয়ে তারা দেখিয়ে নেবেন। তবে যারা বিদ্রোহী সাংসদরা রয়েছেন তাদের একসঙ্গে বৈঠক করার একটা আলাদা কৌশলগত ভূমিকা রয়েছে বলে মনে করা হচ্ছে। যে ভূমিকার মধ্যে উঠে আসছে যে ভূমিকার মধ্যে উঠে আসছে সেটা হচ্ছে আগামী দিনে তারা কি নাম এবং প্রতীক দুটোই তারা নিজেদের কাছে চাইবেন। নাম এবং প্রতীক এই চাওয়ার জন্যই তাদের তরফ থেকে কোনো ব্যবস্থা নেওয়া হতে পারে। সে কারণেই হচ্ছে বিদ্রোহী সাংসদদের একসঙ্গে বসে থাকার যে বৈঠক, তা হয়তো আগামীকাল গুরুত্বপূর্ণ হবে। বেশ, সঙ্গে থাকো আবির। আমি আসবো মৈত্রী তোমার কাছে। মৈত্রী, দিল্লি থেকে আমরা কি আপডেট পাচ্ছি? দেখো, দিল্লি থেকে এখনো পর্যন্ত যেটা সব থেকে বেশি তাৎপর্যপূর্ণ, এই বিদ্রোহী সাংসদ যারা রয়েছেন, এর আগে আমরা দেখেছি তারা ভূপেন্দ্র যাদবের সঙ্গে বৈঠক করেছেন, যিনি পশ্চিমবঙ্গের দায়িত্বে ছিলেন। কিন্তু আজকে সুদীপ বন্দ্যোপাধ্যায় তার সাক্ষাৎ হয় অমিত শাহের সঙ্গে, কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী। সেটা কিন্তু অত্যন্ত তাৎপর্যপূর্ণ এই যে পরিস্থিতি রয়েছে সেখানে দাঁড়িয়ে। তার কারণ, যেমনটা আবিরও উল্লেখ করছিল, যে সিম্বল চাওয়া এবং দলের যে ভূমিকা হবে, অর্থাৎ এই নতুন বিদ্রোহী দল যাদেরকে তারা নিউ এন্ড ইমপ্রুভ তৃণমূল বা আসল তৃণমূল বলে দাবি করছেন, তাদের ভূমিকা সংসদে কি হবে, সেক্ষেত্রে দাঁড়িয়ে এই বৈঠক কিন্তু অত্যন্ত তাৎপর্যপূর্ণ এবং গুরুত্বপূর্ণ বলেই মনে করা হচ্ছে। সুদীপ বন্দ্যোপাধ্যায় তিনি বর্ষিয়ান সাংসদ এবং দীর্ঘদিনের তৃণমূলের লোকসভার দলনেতা ছিলেন। ফলে লোকসভায় এই যে বিক্ষুব্ধ যে ব্লক রয়েছে তাদের ভূমিকা কিভাবে হবে, তারা কিভাবে এগোবেন এবং সেক্ষেত্রে দাঁড়িয়ে কি পরামর্শ তাদের রয়েছে, সেই জায়গাটাই কিন্তু অমিত শাহের সঙ্গে আজকে বৈঠকের ক্ষেত্রে বড় একটা তাৎপর্যপূর্ণ অবস্থান তৈরি করে দিচ্ছে। সব মিলিয়ে আজকের যে বৈঠক, সুদীপ বন্দ্যোপাধ্যায়ের চলে আসা এই বিক্ষুব্ধ দলে এবং একই সঙ্গে তার অমিত শাহের সঙ্গে দেখা করা, এই দুটোই কিন্তু আগামী দিনে এই বিক্ষুব্ধ যে টিম রয়েছে তাদের যে পরবর্তী পদক্ষেপ, অর্থাৎ তারা সংসদে অধিবেশন চলাকালীন তাদের কি ভূমিকা হবে, তারা কেমনভাবে এগোবেন, সেক্ষেত্রে দাঁড়িয়ে তাদের দলনেতা হিসেবে এবং তাদের বক্তব্য কি হবে সেক্ষেত্রে দাঁড়িয়ে যেরকম খুব তাৎপর্যপূর্ণ, এবং তারই সঙ্গে তার পরবর্তী পদক্ষেপ, অর্থাৎ আসল তৃণমূল হিসেবে তারা যে বারবার করে দাবিটা করে আসছেন, সেই আসল তৃণমূল হওয়ার জন্য যে প্রতীক এবং তার পরবর্তী পদক্ষেপ, সেইগুলো করার ক্ষেত্রেও কিন্তু এই বিরোধী সাংসদদের একটা বড় ভূমিকা দেখা যেতে চলেছে। ফলে আগামীকালের বৈঠক এক্ষেত্রে দাঁড়িয়ে অত্যন্ত তাৎপর্যপূর্ণ তো বটেই, আজকেও অমিত শাহের সঙ্গে এই বৈঠক হওয়াও কিন্তু অত্যন্ত তাৎপর্যপূর্ণ। আগামীকাল এই স্ট্র্যাটেজি বৈঠক
তৃণমূল সাংসদ বেসুরো সাংসদদের অবশ্যই আমাদের নজর থাকবে। কিন্তু যেমনটা শুরুতে আপনাদের বলছিলাম, আজ সুদীপ বন্দ্যোপাধ্যায় শতাব্দী রায়ের সঙ্গে দিল্লিতে যান সকালেই, এবং সেখানে গিয়ে ভূপেন্দ্র যাদবের বাড়িতে গিয়ে তার সঙ্গে সাক্ষাৎ হয়, দীর্ঘক্ষণ বৈঠক হয়, এবং সেখান থেকেই চলে যান অমিত শাহের সঙ্গে দেখা করতে। সেখানেও কথা হয় অমিত শাহের সঙ্গে। কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রীর সঙ্গে সুদীপ বন্দ্যোপাধ্যায়ের সাক্ষাৎ, যা অত্যন্ত তাৎপর্যপূর্ণ, অত্যন্ত গুরুত্বপূর্ণ। শাহী দরবারে বেসুরো সুদীপ বন্দ্যোপাধ্যায়, আজই ভূপেন্দ্র যাদবের সঙ্গে সাক্ষাৎ সুদীপ বন্দ্যোপাধ্যায়, আর সেখান থেকে ভূপেন্দ্র যাদবের বাড়ি থেকেই অমিত শাহের সঙ্গে দেখা, কথা হয় দুজনের মধ্যে, বৈঠক হয় দীর্ঘক্ষণ, যা অত্যন্ত তাৎপর্যপূর্ণ। শাহী দরবারে বেসুরো সুদীপ বন্দ্যোপাধ্যায় আজই দিল্লিতে যান শতাব্দী রায়ের সঙ্গে, একই গাড়িতে ভূপেন্দ্র যাদবের বাড়িতে পৌঁছে যান এবং সেখানে দীর্ঘক্ষণ বৈঠক হয় ভূপেন্দ্র যাদবের সঙ্গে। তারপর সেখান থেকে চলে গেলেন অমিত শাহের সঙ্গে দেখা করতে। এতদিন আমরা দেখেছি যারা বেসুরো সাংসদ রয়েছেন তৃণমূলের, তারা ভূপেন্দ্র যাদবের সঙ্গে দেখা করেছেন, কথা বলেছেন, বৈঠক হয়েছে, কিন্তু সুদীপ বন্দ্যোপাধ্যায়, তাকে দেখা গেল ভূপেন্দ্র যাদবের সঙ্গে দেখা যেমন করলেন, সাক্ষাৎ দীর্ঘক্ষণ বৈঠক হলো, তার পাশাপাশি অমিত শাহের সঙ্গেও দেখা করলেন। নিঃসন্দেহে অত্যন্ত তাৎপর্যপূর্ণ। কিন্তু আরো ডিটেল জানবো, মৈত্রী রয়েছে আমার সঙ্গে, প্রতিনিধি মৈত্রী। সুদীপ বন্দ্যোপাধ্যায় আজকে তিনি দিল্লিতে নামেন একটার কিছু পরে, এবং তারপরে 2:20 নাগাদ তিনি এসে পৌঁছান তার দলের পূর্ব সহযোগীর সঙ্গে 2:20 নাগাদ ভূপেন্দ্র যাদবের বাসভবনে। সেখানে কিছুক্ষণ বৈঠক হয় এবং তারপরে আমরা যেটা সূত্র মারফত জানতে পারছি যে অমিত শাহের সঙ্গে সাক্ষাৎ করেন সুদীপ বন্দ্যোপাধ্যায়, এবং সেখানে উপস্থিত ছিলেন ভূপেন্দ্র যাদবও। এই বৈঠক অত্যন্ত তাৎপর্যপূর্ণ, তার কারণ গত সোমবার থেকে যদি আমরা দেখি, দফায় দফায় আমরা দেখেছি ভূপেন্দ্র যাদব কিংবা রাজ্যের মুখ্যমন্ত্রীর সঙ্গে বৈঠক হয়েছে এই বিক্ষুব্ধ সাংসদদের। কিন্তু অমিত শাহের সঙ্গে কিন্তু এখনো পর্যন্ত কোনো বিক্ষুব্ধ সাংসদদের বৈঠক হয়নি। সেক্ষেত্রে দাঁড়িয়ে সুদীপ বন্দ্যোপাধ্যায়, যিনি বর্ষিয়ান সাংসদ বা একাধিকবারের তৃণমূলের দলনেতা ছিলেন, তার সঙ্গে অমিত শাহর বৈঠক করা কিন্তু অত্যন্ত তাৎপর্যপূর্ণ। কারণ আগামী দিনে এই ব্লকের ভূমিকা কি হবে, সেক্ষেত্রে দাঁড়িয়েও অমিত শাহের সঙ্গে পরামর্শ করে থাকতে পারেন, এবং কোনো পদক্ষেপের ক্ষেত্রেও কিন্তু তার সঙ্গে পরামর্শ করে থাকতে পারেন এই বৈঠকে। বেশ, আবারও ভাঙনের খবর। তৃণমূল কংগ্রেসে ভাঙন, দল ছাড়লেন মানস ভূঁইয়া। তৃণমূলের প্রাথমিক সদস্য পদ ছাড়লেন মানস ভূঁইয়া। তৃণমূল নেত্রীকে চিঠি লিখে দল ছাড়লেন তিনি। যে খবর আসছে এই মুহূর্তে, দল ছাড়লেন মানস ভূঁইয়া। তৃণমূলের প্রাথমিক সদস্য পদ ছাড়লেন মানস ভূঁইয়া। ইতিমধ্যেই তিনি নেত্রীকে চিঠি লিখে দল ছাড়লেন। সেই চিঠি নেত্রীর উদ্দেশ্যে লিখেছেন, দল ছাড়লেন মানস ভূঁইয়া। তৃণমূলের ভাঙন অব্যাহত। বেসুরো সায়নী ঘোষ, বেসুরো হয়েও কিভাবে যুব সভাপতি? দলীয় পদে থেকে যাওয়া নিয়ে দলেই প্রশ্ন। इलेक्शन के टाइम में हम ममता दीदी का कैंडिडेट उम्मीदवार, ये सब हुआ था। तो आज कौन उनका इलेक्शन में कौन काम किया? तृणमूल वर्कर्स काम किया। कौन वोट दिया? एंटी भाजपा वोटर्स वोट दिया। ममता दीदी को सपोर्ट करने वाले वोट दिया, तो वोट दिया। और आज वो वोटर लोगों के साथ गद्दारी कर रहा है। एंटी भाजपा वोट से उनका मेंबरशिप और जा रहा है एनडीए के दोस्त बनने। तो ये पब्लिक देख रहा है। पार्टी पब्लिक के पास जाएंगे और पार्टी पूरा ममता दीदी के लीडरशिप में पूरा बंगाल में पार्टी पूरा एकदम पूरी ताकत से जनता को साथ लेकर पार्टी काम करेगा। नॉर्थ कोलकाता का रिस्पॉन्सिबिलिटी आपको ही? हाँ, नॉर्थ कोलकाता का रिस्पॉन्सिबिलिटी पार्टी वर्किंग कमेटी हमको अभी प्रेसिडेंट पोस्ट में काम करने के लिए बोला है। थैंक यू।
বেসুরো সায়নী ঘোষ, কিন্তু দলের অন্দরেই যে প্রশ্ন দলীয় পদে থেকে যাওয়া নিয়ে, কিভাবে এখনো যুব সভাপতি পদে বেসুরো হয়েও, এই প্রশ্ন দলের অন্দরে। চাপে পড়ে অবশেষে সায়নীকে সরালো এবার তৃণমূল। সায়নী ঘোষ কোথায় ছিলেন তার দেখা পাওয়া যাচ্ছিল না, কোথায় তার ভূমিকা নিয়ে প্রশ্ন উঠেছিল, এবং আমরা দেখেছিলাম গতকালই তৃণমূলের অন্দরে প্রশ্ন উঠতে শুরু করে যে কোথায় যুব সভাপতি, জানতে চাওয়া হয় হোয়াটসঅ্যাপ গ্রুপে। আর আজ চাপে পড়েই অবশেষে সায়নীকে সরালো তৃণমূল কংগ্রেস। আবির রয়েছে, আরো ডিটেল জানবো। আবির, বেসুরো সায়নী ঘোষ, কিন্তু এ প্রশ্ন দলের অন্দর থেকে উঠতে শুরু করলো যে বেসুরো যখন, তাহলে কিভাবে যুব সভাপতি সায়নী? তাহলে চাপে পড়েই কি দল অবশেষে সায়নীকে সরিয়ে দিল? প্রথমত হচ্ছে যে গত 3 দিন ধরে তুমি জানো যে সায়নী ঘোষকে নিয়ে তৃণমূল যুব কংগ্রেসেরই যে অফিসিয়াল গ্রুপ, সেখানে কি ধরনের চর্চা হয়েছে, এবং একাধিক নেতারাই দাবি তুলতে শুরু করেন যে সায়নী ঘোষের ভূমিকা কি রয়েছে। তিনি বিদ্রোহী সাংসদ হিসাবে দেখা যাচ্ছেন, আবার তাকেই দায়িত্ব দেওয়া হচ্ছে, এবং আজকেও তার বিরুদ্ধে তার দলের নেতারা সকালবেলা অভিযোগ তুলতে শুরু করেন যে তিনি অর্থের বিনিময়ে তিনি বিভিন্ন অনুষ্ঠানে গিয়েছেন, কোনো কাজ করেছেন। তো শেষমেশ কিছুক্ষণ আগে তৃণমূল কংগ্রেসের যে ন্যাশনাল ওয়ার্কিং কমিটির বৈঠক শেষ হলো, এবং সেই বৈঠকের পরিপ্রেক্ষিতে সিদ্ধান্ত হয়েছে যে সায়নী ঘোষকে যুব সভাপতির দায়িত্ব থেকে সরিয়ে দেওয়া হলো। গতকালকেও আমরা জানি যে মহিলা সংগঠনের সভাপতির যে দায়িত্ব, সেই দায়িত্ব থেকে মালা রায়, তার জায়গায় নতুন দায়িত্ব দেওয়া হয় আলিফা আহমেদকে। পরবর্তী সময় মালা রায় তিনি জানান যে তিনি আগে পদত্যাগপত্র পাঠিয়ে দিয়েছিলেন, পরবর্তী সময়ে দায়িত্ব দেওয়া হচ্ছে আলিফাকে, তিনি নিজে থেকেই সরে যাওয়ার কারণে। যদিও কিছুক্ষণ আগে কুণাল ঘোষ, দলের মুখপাত্র, তিনি পরিষ্কার করে জানিয়েছেন যে সায়নীর তরফ থেকে কোনো ধরনের ইস্তফাপত্র দলের কাছে আসেনি, তারা কোনো কিছু রিসিভ করেননি। ফলে এই অবস্থাতে দাঁড়িয়ে তারা সায়নীকে সেখান থেকে সরালেন এবং অর্ণব ব্যানার্জি তাকে নতুন দায়িত্বে নিয়ে আসা হলো। একই সঙ্গে উত্তর কলকাতার দায়িত্ব সামলাতেন হচ্ছে সুদীপ বন্দ্যোপাধ্যায়। সেই সুদীপ বন্দ্যোপাধ্যায় কিছুদিন আগেই অবশ্য সমস্ত কমিটি রাজ্য জুড়ে তৃণমূল কংগ্রেস ভেঙে দিয়েছিল। এবার উত্তর কলকাতার সভাপতি করা হলো হচ্ছে কুণাল ঘোষকে, তিনি দায়িত্ব সামলাবেন। তবে যুবতে অর্ণব ব্যানার্জির সঙ্গে একটি কোর কমিটি তৈরি করে দেওয়া হয়েছে, যে কোর কমিটি গোটা দায়িত্বভার সামলাবেন হচ্ছে আগামী কয়েকদিন। এটাই জাতীয় কর্মসমিতির বৈঠকের সিদ্ধান্ত। বেশ আবির। তৃণমূলের সর্বনাশ, পদ্মের পৌষ মাস। তৃণমূলের ভাঙনি কি বিজেপির লাভ? কেন উঠছে এই প্রশ্ন? কারণ সংখ্যা তত্ত্বের অঙ্ক। এপ্রিল মাসে 2/3 গেরোয়ে আটকে যায় সংবিধান সংশোধনী মহিলা সংরক্ষণ বিল। এবার বাংলায় তৃণমূলের ভাঙন ও তামিলনাড়ুতে ডিএমকে কংগ্রেস বিরোধে লোকসভায় সুবিধাজনক অবস্থায় এনডিএ জোট। লোকসভার অঙ্কটা কি? বিশ্লেষণে সহকর্মী কৌশিক দাশগুপ্ত। 4 মে বিধানসভা ভোটের ফল বেরোলো, তৃণমূল হারলো, বিজেপি ঝড় বইয়ে দিল। তারপর 1 মাসের মধ্যে দেখা যাচ্ছে তৃণমূল ভেঙে প্রায় খান খান। একের পর এক নেতা বলছেন ঘাসফুল ছাড়ো, এতে বিজেপির পোয়া বাড়ো। যা অবস্থা তাতে বলা যায় তৃণমূলের সর্বনাশ আর পদ্মের পৌষ মাস। কেন এটা বলছি? তার পিছনে রয়েছে অঙ্ক, সংখ্যার খেলা। কি সেই খেলা, কি সেই অঙ্ক, আসুন বুঝে নিই। আমরা যদি লোকসভার দিকে তাকাই, এই ধরুন লোকসভায় 543টি আসন। 2024 সালে লোকসভার ভোট হয়, সেখানে বিজেপি পেয়েছিল 543টার মধ্যে বিজেপি জিতেছিল 240টি আসনে। আর এনডিএ কতগুলো পেয়েছিল? এনডিএ পেয়েছিল 293। এই অবধি তো আমরা জানি, এটা 2024 সালেই আমরা জানি। এখন কি হলো? এখন যেটা হলো সেটা হচ্ছে তৃণমূলের সংসদীয় দলে ভাঙন। একের পর এক নেতা সাংসদ বেরিয়ে যাচ্ছেন তৃণমূল থেকে। বেসুরোদের দাবি তাদের সঙ্গে 20 জন সাংসদ রয়েছে। তারা 20 জন রয়েছেন যারা
লোকসভা স্পিকারকে চিঠি দিয়ে জানিয়েছেন যে তারা আলাদা ব্লক করতে চান এবং এনডিএর সঙ্গে যুক্ত হতে চান। আমরা যদি এই 20 জনকে ধরে সংখ্যাটা ধরে এগোই তাহলে কি দাঁড়াচ্ছে, এই 20 জন তৃণমূলের সাংসদ যদি এনডিএতে যোগ দেন তাহলে সংখ্যাটা দাঁড়াচ্ছে 293। এনডিএর সংখ্যা অনেকটা বেড়ে যাচ্ছে, 293 ছিল, 293 থেকে টিএমসির 20, টিএমসির 20 হলে 313-তে পৌঁছে যাচ্ছে, এনডিএ পৌঁছে যাচ্ছে 313-তে, অর্থাৎ 20 জন সাংসদ এনডিএর বেড়ে গেল। এতে কি সুবিধা এনডিএর? এইখানটায় এবার আমরা আসবো এনডিএর সুবিধা কি। গত এপ্রিল মাসে সংসদের বিশেষ অধিবেশন ডেকে মোদী সরকার একটি বিল পাশ করার চেষ্টা করেছিলেন। সেই চেষ্টাটা কি ছিল? কোন বিল? সেটা হচ্ছে আসন পুনর্বিন্যাস সংক্রান্ত বিল। এই বিলটা যদি পাশ করতে হয় সংবিধান সংশোধন করতে হবে, অর্থাৎ সংবিধান সংশোধনী বিল। সংবিধান সংশোধন করতে হলে লোকসভা এবং রাজ্যসভা দুই জায়গাতেই 2/3 মেজরিটি দরকার, অর্থাৎ 2/3 সাংসদের সমর্থন দরকার। কিন্তু ভোটাভুটিতে দেখা গেছিল এনডিএর পক্ষে ভোট পড়েছিল, এনডিএ পেয়েছিল 298টি ভোট, অর্থাৎ যে বিলটা পাশ করার জন্য চেষ্টা করেছিল মোদী সরকার তাতে এনডিএ পেয়েছিল, ভোট পেয়েছিল 298। এনডিএর আসন সংখ্যা ছিল 293, কিন্তু ভোটাভুটিতে এনডিএ আরো 5 জনের সমর্থন জোগাড় করেছিল, তাতে হয়েছিল এনডিএ 298। এর সঙ্গে যদি 20 জন তৃণমূল সাংসদ যুক্ত হন তাহলে এই সংখ্যাটা গিয়ে দাঁড়াচ্ছে 318। তার মানে বিজেপির এনডিএর শক্তিটা আরেকটু বাড়লো। এর ফলে কি হতে পারে, এনডিএর কি লাভ? এখানে একটা জিনিস মাথায় রাখতে হবে, এর মধ্যে আরেকটা ঘটনা ঘটেছে। পশ্চিমবঙ্গের পাশাপাশি তামিলনাড়ুতেও ভোট ছিল, সেখানে টিভিকে জিতেছে। টিভিকে জেতার পর তামিলনাড়ুতে কিন্তু ভোটে লড়েছিল কংগ্রেস এবং ডিএমকে একসঙ্গে। ভোটে হারার পর ডিএমকের হাত ছেড়ে কংগ্রেস টিভিকে সমর্থন করে। ডিএমকে এতে মনে করেছে কংগ্রেস তাদের পিছনে ছুরি মেরেছে, ডিএমকে কংগ্রেসের সঙ্গে কংগ্রেসের হাত তারা ধরতে রাজি নয়। ফলে এই ডিএমকে সাংসদরা, লোকসভার সাংসদরা বিভিন্ন ইস্যুতে এনডিএকে সমর্থন করবেন বলে ঠিক করেছে। তাহলে এখন দেখতে হবে ডিএমকে লোকসভায় সাংসদ কত। ডিএমকে লোকসভায় সাংসদ হচ্ছে 22 জন, তাহলে 318 এখন এনডিএর কাছে আছে। এনডিএর কাছে যদি তৃণমূলের 20 জন এনডিএতে যুক্ত হয়ে যান তাহলে 318, তার সঙ্গে যদি 22 জন যুক্ত হন তাহলে সংখ্যাটা কত দাঁড়াবে? এই 22 কারা? এই 22 হচ্ছে ডিএমকে। ডিএমকের 22 জন যুক্ত হলে হচ্ছে 22 আর 18 মানে 340 জন সাংসদ হয়ে যাচ্ছে। অর্থাৎ এনডিএর সাংসদ সংখ্যা দাঁড়ালো 340 হওয়ার অর্থ কি? 340 মানে এনডিএ 2/3 অনেক কাছাকাছি চলে গেল। লোকসভায় আমরা জানি 543টি আসন, এই 543-এর 2/3, 543-এর 2/3 করলে সেটা দাঁড়ায় হচ্ছে 362। অর্থাৎ লোকসভায় যদি সংবিধান সংশোধনী বিল পাশ করাতে হয় তাহলে এইটা হচ্ছে ম্যাজিক ফিগার, এই নাম্বার এতজন সাংসদের সমর্থন লাগবে 362। কিন্তু এখন লোকসভায় কি অবস্থা? এখন লোকসভায় 3টি আসন ফাঁকা, যার মধ্যে একজন হচ্ছেন আমাদের এখানকার বসিরহাটের সাংসদ, মারা গেছিলেন তৃণমূলের। এইরকম ভাবে 3টি রাজ্যের 3টি আসন ফাঁকা রয়েছে, একটা হচ্ছে মেঘালয়ের, একটা হচ্ছে ওয়েস্ট বেঙ্গল, আর একটা হচ্ছে আসাম। এই 3টি রাজ্যের 3 জন সাংসদ এখন লোকসভায় নেই, ফলে এখন লোকসভার আসন সংখ্যা হচ্ছে 540। এই 540-এর তাহলে 2/3 কত? 540-এর 2/3 হচ্ছে 360, মানে যেটা ছিল 362 সেই ম্যাজিক ফিগারটা এখন দাঁড়িয়েছে 360-এ।
তাহলে লোকসভায় যদি সংবিধান সংশোধনী বিল পাশ করাতে হয় তাহলে এনডিএকে 360-এ পৌঁছাতে হবে। এনডিএর ভোটের পর কত ছিল 2024 সালে 293, সেখান থেকে অঙ্কের খেলায় এখন এনডিএ পৌঁছে যেতে পারে 340-এ। তৃণমূল এবং ডিএমকের যা পরিস্থিতি তাতে এনডিএ পৌঁছে যেতে পারে 340-এ, দরকার 360, অর্থাৎ 360-এর ম্যাজিক ফিগারের অত্যন্ত কাছে পৌঁছে যেতে পারে এনডিএ। এটা এনডিএর কাছে বিরাট একটা বিষয়, কারণ লোকসভায় যদি তাদের যে কোনোভাবে সংবিধান সংশোধনী বিল পাস করাতে হয় তাহলে তাদের 360-এ পৌঁছাতে হবে। আগে তারা আটকে যাচ্ছিল 293, এবার পেয়েছিল 298 ভোটাভুটিতে, কোথায় 298 আর কোথায় 340, মানে 42টা সিট, 42খানা সিট এনডিএ প্রায় গেইন করতে পারে এখন যা পরিস্থিতি। ফলে তাদের পক্ষে অনেকেই মনে করছেন আর যদি হাতে গোনা 20-25 জন সাংসদের সমর্থন আদায় করতে পারে তাহলে লোকসভায় তারা অনায়াসে সংবিধান সংশোধনী বিল পাশ করে ফেলতে পারে। কল্যাণ বন্দ্যোপাধ্যায়ের যে ক্ষোভ, সেই ক্ষোভে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের মলম। কেন বলছি? বৃহস্পতিবার অভিষেকে খড়গহস্ত কল্যাণ, অভিষেকের ঔদ্ধত্যে মমতাকে আলটিমেটাম। গতকালই কল্যাণের ক্ষতে প্রলেপ অভিষেকের, আজ অভিষেকে সুর নরম কল্যাণ বন্দ্যোপাধ্যায়। বৃহস্পতিবার কল্যাণ বন্দ্যোপাধ্যায় বিস্ফোরক মন্তব্য। এত অ্যারোগেন্সের কি আছে? সময় থেকে শিক্ষা পেল না? আমি তো ক্যামাক স্ট্রিটের এমপ্লয়ি নই। আজকে বুঝতে হবে যে ওর জন্য দলটার সর্বনাশ হয়েছে, সেটা যদি না বোঝে তাহলে আর কিছু করার নেই। ওর অ্যাটিটিউড, ওর অ্যারোগেন্স। আমি হচ্ছে পশ্চিমবাংলার নাম্বার 1 সৎ পলিটিশিয়ান, আমি বলে দিলাম। আর ওর জন্য আজকে আমাদের চোর 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 শুনতে হচ্ছে। লাইফ ইজ আন্ডার থ্রেট, যেখানে যাচ্ছে সেখানে কেউ না কেউ ইয়ে করছে। পরশুদিনে এয়ারপোর্টে চোর চোর করে দৌড়ে এসছে। দিদি অভিষেককে নিয়ে চললো, অভিষেককে নিয়ে চলুক, আমাকে দরকার নেই। আর অভিষেককে বাদ দিয়ে দিদি চলে যদি, আমি দিদির পাশে আছি। অভিষেক বন্দ্যোপাধ্যায় এয়ার কন্ডিশন ঘরে থাকার ছেলে। অভিষেক বন্দ্যোপাধ্যায় তো জানে না কত পরিশ্রম করতে, কি করতে হয়। ও সবাইকে ধরে নিয়েছে ওরও ক্যামাক স্ট্রিটের এমপ্লয়ি। হবে না এসব, আমি পারবো না। আমিও সহ্য করতে করতে একটা সময়ের একটা ইয়ে এসে গেছি। 2022-এ আমি এই কথা বলেছি, আপনাদের সবাইকার কাছে সেই ভিডিও আছে, নতুন করে আমি কিছু বলছি না। আজকে এই বিপদের দিনে দাঁড়িয়ে আমি দিদির পাশে আছি। তাকে পর্যন্ত কিভাবে রেসপেক্ট করতে হয় সে জানে না। সে যদি না জানে আর তাকে জানতে হবে না। মমতা দিও বেছে নিক, কি করবে? অভিষেককে নিয়ে থাকবে না আমার মতো যারা অভিষেকের প্রতি যারা ক্ষুব্ধ তাদের নিয়ে থাকবে? দিস ইজ হার্ড ডিসিশন টু টেক। গত 11ই জুন অর্থাৎ বৃহস্পতিবার কল্যাণ বন্দ্যোপাধ্যায় একেবারে বিস্ফোরক মন্তব্য অভিষেক বন্দ্যোপাধ্যায়কে নিয়ে। আর গতকাল অর্থাৎ শুক্রবার অভিষেক বন্দ্যোপাধ্যায় কি বার্তা দিলেন? যে শীর্ষ নেতারা আমার বিরুদ্ধে কথা বলছে, দলে আলোচনা করার জায়গা রয়েছে। কল্যাণ বন্দ্যোপাধ্যায়ের অধিকার রয়েছে আমাকে নিয়ে কথা বলার। কল্যাণ বন্দ্যোপাধ্যায়ের অধিকার রয়েছে আমাকে নিয়ে 4টে কটু কথা বলার। কল্যাণ বন্দ্যোপাধ্যায় আমাকে ছোট থেকে মানুষ করেছে, আমার বড় হতে দেখেছে। আমি এই কথাগুলো নিয়ে খারাপ ভাবে নিই না। ওনার একটা ঘটনা হয়তো খারাপ লাগতে পারে, উনি বলেছেন। আমার কোনো ব্যক্তিগত ক্রোধ বা আমার কোনো ব্যক্তিগত ক্ষোভ কল্যাণ বন্দ্যোপাধ্যায়ের বিরুদ্ধে নেই। আমি তাকে আগেও সম্মান করতাম, আগামী দিনেও করব। আর আজ সুর নরম শ্রীরামপুরের তৃণমূল সাংসদের। সত্যি তো আমার সন্তান সম। ও যদি স্বীকার করে তাকে কোনো ভুল হয়েছে তাহলে সেটাকে তো, ওর ভুলটা স্বীকার করছে সেটাকে তো অ্যাকসেপ্ট করে নিতে হবে। আমি মমতা বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে আছি এবং মমতা বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে থাকবো। আমি ওই রিবেল এমপিদের মতো নয়। আমি দীর্ঘদিন ধরে মমতাদের সঙ্গে রাজনীতি করছি এবং আমি যখন রাজনীতি করি তখন অভিষেকের জন্মও হয়নি। তো ও বলেছে, আমি ঠিক আছে, সবাই মিলে একসঙ্গে কাজ করতে হবে। এখন লড়াইটাই হচ্ছে সবচেয়ে বড় কথা। আমরা যে কজন আছি তাদের নিয়ে লড়াই একসঙ্গে।